মূলত যে টার্গেটগুলোকে সামনে রেখে ইরান এবং ইসরায়েলের এই কনফ্লিক্টটা শুরু হয়েছিল, শুভাশিসবাবু, আজকে তো এটা একদম স্পষ্ট যে পেছনে ছায়াসঙ্গী হিসেবে থেকে ইসরায়েলকে এগিয়ে দিয়েছিল ইরানের সঙ্গে লড়াই করার জন্য। টার্গেট মূলত অনেকটা পরিষ্কার, এক হচ্ছে রেজিম চেঞ্জ করা, দুই হচ্ছে খামেনিকে সরানো, তিন হচ্ছে যে তেলের যে ভান্ডারগুলো রয়েছে সেগুলোতে, ওটা প্রথম, বাকি দুটো এই তিনটে হ্যাঁ হাতে করে নেওয়া, মানে এই হচ্ছে মোট তিনটে বিষয়, আগে বা পরে হতে পারে। এর তো কোনোটাই হলো না, কোনোটাই করতে পারলো না আমেরিকা, তাহলে যুদ্ধে জয়ী বলছে কি করে? দেখো, ফার্স্ট কথা হচ্ছে তুমি তো অনেক সিনিয়র একজন মানুষ এই সাবজেক্টটা, তুমি আমাকে বলো দেখি এখানে আমেরিকা ইন্টারভেনশনের কারণটা কি ছিল? একটা তো নিউজ, একটা পারসেপশন, কারেক্ট? যদি আমি ভুল না বলে থাকি তুমিও বলো যদি ইফ আই এম টকিং রং। একটা পারসেপশন যে ওখানে নিউক্লিয়ার প্রোগ্রামে প্র্যাকটিস হয়, যেখান থেকে বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনসদের নিউক্লিয়ার সাপ্লাই করা হয়, এবং ওই নিউক্লিয়ার প্র্যাকটিস ইজ এ ম্যাল প্র্যাকটিস, কারেক্ট? সেটাকে কন্ট্রাডিক্ট করছে তার দেশের সবথেকে বড় ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মাথা, কোনো জেনারেল অফিসার না, অনেক সিআইএ অফিসার চাকরি ছাড়ার পরে অনেক এমন কথা বলেছে যা আমেরিকার এন্টায়ার কনসেপ্টকে গন্ডগোল পাকিয়ে দেয়। একদম ঠিক আছে, এ বলছে ডিএনআই চিফ বলছে, সেটার উত্তর কি শুনলো? ও কিছু জানে না। ও কিছু জানে না, তাহলে ওই চেয়ারে বসিয়ে রেখেছো কেন? তার মানে ইউ আর ট্রাইং টু ডু সামথিং উইচ ইজ নট রিলেটেড টু ইট। মানে তুমি এমন কিছু করতে চাইছো যে জিনিসটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। তুমি খেতে চাইছো মাংস, বারবার তুমি বোঝাতে চাইছো শুক্তোটা আর কতটা বাকি, শুক্তোটা আর কতটা বাকি, আর পরিষ্কার বললা শুক্তোর পরে মাংসটা আন। দ্যাট ইজ ইয়োর ইন্টেনশন। তুমি আমরা তো এটা ইরাকে দেখেছি, তুমি ঠিক সেই কায়দাতে, শুধু ইরাক কেন, ইরাক, সিরিয়া, লিবিয়া, এইগুলোতে কেন ইউএস ইন্টারভিন করবে? কারণ ইউএস ওয়ার্ল্ড মার্কেট অফ অয়েল, ওয়ার্ল্ড মার্কেট অফ ক্রুড, এটাকে কবজা করতে চায়, আজ বলে না বহু দিন ধরে চায়। এই যে মিডল ইস্টের লোকজন যে বারংবার একটা মানে কনসেপ্টের মধ্যে বেঁচে আছে যে আমরা মিডল ইস্টের মানে মানুষরা ইউএসএকে একটা কি বলবো, একটা এমন একটা মাংসের হাড়ের মতো আমাদের গলায় লেগে আছে, যেটাকে ফেলতেও পারছি না, যেটাকে গিলতেও পারছি। ইউএস এর কনসেপ্টটাই হচ্ছে দখলদারির কনসেপ্ট। এখানে তুমি মার্জার দেখাও তো, এখানে তুমি অ্যাকুইজিশন দেখাও তো, কোথাও নেই। আজকে যারা দাঁত বার করছে এই বাংলাদেশ এবং পাকিস্তানের লোকেরা ইউএস এসছে বলে, তারা এটা বুঝতে পারছে না দুদিন বাদে তাদের বাড়ির দুয়ারে বসিয়েই তাদেরকে পেটাবে, যখন রিসোর্সগুলো তাদের হাতে কবজায় চলে যাবে কোনো একটা জায়গায় গিয়ে। তাই বিশ্বর একটা বড় অ্যাঙ্গেলের লোকজন কিন্তু খুশি হয়েছে অন ইরানস রিটেলিয়েশন, অন ইরানস ওয়ে অফ। কিন্তু ইসরায়েল কেন তাহলে এর মধ্যে ইউএস এর কথাই নিজেকে আটকালো? সেখানে একটা সরকার রয়েছে, তাদের নিজস্ব বক্তব্য রয়েছে, এতদিন ধরে তারা ফিলিস্তিনের সাথে লড়াই করার পরও কেন ইউএস এর কথা এটা করতে রাজি হলো? দেখো, আমার যতটা মনে হয়েছে গোটা ইসরায়েলকে লক্ষ্য করে গত 3-4 বছর ধরে ইসরায়েল মাল্টি ফ্রন্ট ওয়ার লড়ছে। ইসরায়েল কিন্তু খুব একটা ভালো অবস্থায় আছে এটা নয়, ইসরায়েল কিন্তু যথেষ্ট এক্সস্টেড। এবং এইটা হয়তো এবার দেখো, আমিও দৌড়বো, তুমিও দৌড়বে, হয়তো তুমি 50 কিলোমিটার দৌড়ে হাঁপাবে, আমি হয়তো 20 মিটার দৌড়ে হাঁপাবো। বাট তুমি 50 মিটার দৌড়ে যখন হাঁপিয়ে যাবে, তার আগে যে 30 মিটার যে এক্সট্রা তুমি দৌড়িয়েছো, এই 30 মিটার কিন্তু তুমি এমন ভাব দেখাবে যে তোমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি তুমিও হাঁপাচ্ছ। কিন্তু পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে তোমার কতটা বেশি এন্ডিওরেন্স, সেটা বোঝার জন্যে। যেমন ইউক্রেন রাশিয়া তো হিউজ পাওয়ার, কিন্তু ইউক্রেন রাশিয়াও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, একদমই হয়নি তা নয়, অবশ্যই হয়েছে। কিন্তু ইসরায়েলের যদি তুমি জিওগ্রাফিটা দেখো বা টেরিটোরিয়াল এক্সিস্টেন্সটা দেখো, একটা ফালি অবস্থান, জলের ধারে ছোট্ট জায়গা, সেখানে কন্টিনিউয়াস 7-8টা ফ্রন্টে তারা লড়াই লড়েছে। এবং প্রতিটা ফ্রন্টে এরকম নয় যে ইসরায়েল একাই মেরে গেছে, উল্টো সাইডেও কিন্তু মেরেছে, অল্প মারুক, বেশি মারুক, মেজো মারুক, মেরেছে। এবং তাতে ইসরায়েলে হিউজ সাধারণ মানুষের উপরও প্রভাব পড়েছে, সাধারণ মানুষের হয়েছে, এস্টাবলিশমেন্টে হয়েছে, মিলিটারি সেটআপে হয়েছে, মিলিটারি বড় মানে ইনস্টলেশনসে হয়েছে। তো এই যে জিনিসগুলো হয়েছে, এটা তো ইসরায়েলকে কোথাও একটা গিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এই যে ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েলকে, এটাকে কাউন্টার করার জন্যে হোয়াট ইজ দ্য থিং টু ডু? কী করণীয় এটার জন্য?
এটার জন্যে তাকে কোথাও একটা গিয়ে মনে হয়েছে উই নিড আ ফ্রেন্ড বাই আস অ্যাট দিস মোমেন্ট আর উই নিড আ সাপোর্ট বাই আস অ্যাট দিস মোমেন্ট, সেটা তাদের ডিপ্লোম্যাটিক সার্কিট মনে করেছে। এই ক্ষেত্রে সেরা সাপোর্ট হিসাবে ইউএস হতে পারে উল্টোটাও, যে ইউএস ইসরায়েলকে পনিং করছিল যে তোমরা ইরানকে অ্যাটাক করো, বিকজ ইউএস কোনোভাবে ওদেরকে মোটিভেট করেছে। দ্যাট ক্যান বি আ ডেস্ক স্টক, সেটা নিয়ে আমরা এখান থেকে মানে জ্যোতিষবিজ্ঞান না চর্চা করলেও চলবে। পয়েন্টটা হচ্ছে যে ইসরায়েল অ্যাজ এ পাওয়ার কেন রেসপন্ড করবে অন অ্যাটাকিং ইরান, দিস ইজ ওয়াই দ্যাট, সেটা ইসরায়েল কিন্তু এখন অবধি বারংবার বলছে ওই একই আমেরিকান ভার্সন, যে ওদের নিউক্লিয়ার স্টেশনসগুলো নষ্ট করে দেবো, এই করে দেবো, এই করে দেবো, এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে একদম টার্গেট করে করে। এটা হচ্ছে একদমই কনভেনশনাল ওয়ার থেকে অনেক দূরে চলে গেলাম আমরা। সেটা হচ্ছে ইসরায়েল যে জিনিসটা করেছে, এটাকে তুমি বলতে পারো মানে কিছুটা হলেও ইট ইজ কোয়াইট সিমিলার লাইক এ ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার, যেখানে কি হয়, যেখানে মাথাদেরকে ধরে ধরে টার্গেট করে এলিমিনেট করছে। এটা তো এরকম নয় যে এরা ফিল্ডে গিয়ে লড়াই করছিল, বোম পড়লো, মারা গেল, দ্যাটস এ ডিফারেন্ট থিং। এখানে কি করছে, এখানে ঘরে ঘুমোচ্ছে, ড্রোন ঢুকিয়ে মেরে দিল। শুধু তাই নয়, বেশ কয়েকজন স্পাইকেও কিন্তু ইরানের তারা ধরেছে। এই তো স্পাই ওয়ারফেয়ার, একের পর এক স্পাইং করছে, মারছে, ধরছে, এলিমিনেট করছে, পরিষ্কার কথা এলিমিনেট করছে। এইভাবে আমরা কোথায় এইভাবে কী করে অ্যান্টি টেররিস্ট অপারেশন যেগুলো হয়, সেগুলোতে যেরকমভাবে মারে, সেটা তো যুদ্ধ হচ্ছে না, দ্যাটস এ পিক অ্যান্ড কিল। এই পিক অ্যান্ড কিলটা চালাচ্ছে, প্যারালালি যুদ্ধ করছে, প্যারালালি তারা বোমা মারছে, মিসাইল মারছে। পয়েন্টটা হচ্ছে ইট ইজ নট আ কনভেনশনাল। কিন্তু এই দুটো দেশকে লড়িয়ে দিয়ে আমেরিকার কি প্রফিট হলো, ডোনাল্ড ট্রাম্পের কি প্রফিট হলো? আমেরিকা সবথেকে বড় জিনিসটা যেটা বোঝো, ইসরায়েলকে একটা অর্থাভাব এবং একটা মানে কি বলবো অ্যামিউনিশনসের অভাবে ফেলেছে। টেকনোলজিক্যালি হয়তো ইসরায়েল অনেক এগিয়ে, অর্থটা হয়তো ইসরায়েল কিছুটা ফলে ব্যালেন্স করে নেবে, কিন্তু যে মানে অ্যামিউনিশনসের অভাবে ফেলবে সেটা অবশ্যই আমেরিকাকে লাভ করাবে, কারণ সে অস্ত্র বেচার জন্য বসেই আছে। ইরানের ক্ষেত্রে ইরানকে যে যতটা ক্ষতিগ্রস্ত করা গেছে, আগামী আচ্ছা আদৌ কি ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে? কারণ যে স্যাটেলাইট ইমেজগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে আমরা দেখলাম যে ফোর্ডোতে কয়েকটা ছিদ্র হয়েছে, 6টা। এটা কি সত্যি? সেটা তো শুধু ফোর্ডোর কথা বলছি, কিন্তু ওটা বাদ দিয়ে তো মানে অ্যাজ এ হোল ইরান অ্যাজ এ নেশন, তেহরানে প্রচুর মানে যে টার্গেটটা করা হয়েছিল, যে যাতে তারা সেটা আমেরিকান টার্গেট, সেটা আমেরিকান। আমি বলছি দেখো, ক্ষতি যেগুলো হয়েছে সেটা আমেরিকা করেছে বলে আলাদা ক্ষতি হয়েছে, আর ইসরায়েল করেছে বলে আলাদা ক্ষতি না, ক্ষতি তো হয়েছে অনেক। পরমাণু কেন্দ্রগুলোর কথা বলছি, সেটা আবার অন্য ক্ষতি। যে তিনটে হলো, যে তিনটে যে পরমাণু কেন্দ্রগুলো, নাতাঞ্জ, ফোর্ডো আর এসপার, এই তিনটে জায়গাতে সত্যি কি এতটা ক্ষতি হয়েছে, নাকি ইরান কিছু ঢাকার চেষ্টা করছে, নাকি আমেরিকা চাপিয়ে দেখাচ্ছে? আবার তো আমেরিকার ধমকির পর, ডোনাল্ড ট্রাম্পের ধমকির পর আবার ইরান বলছে না। দেখো সেটা সময় বলবে, কারণ আমার মনে হচ্ছে কোথাও গিয়ে রেডিয়েশনের একটা ব্যাপার তো ঘটবে, যদি এরকম নিউক্লিয়ার হাবে অ্যাটাক করে থাকে। রেডিয়েশন কোথায় দেখা যায়নি, কতগুলো ট্রাক দেখা গেছিল। মেবি ওরা একটা যে গুজব মার্কেটে উঠছে যে ওরা জিনিস সরিয়ে দিয়েছে, তাহলে ইফ দে হ্যাভ ডান দ্যাট, 400 কেজি কোথায় গেল ইউরেনিয়াম? গ্রেট, হ্যাঁ অ্যাবসলিউটলি, ইফ দে হ্যাভ ডান দ্যাট, দ্যাটস গ্রেট। যদি সেটা করতে সার্থক হয়ে থাকে, যদি সার্থক না হয়ে থাকে, তাহলে তো এতদিনে অনেক রেডিয়েশন বেরোবার কথা, অনেক মানুষের অনেক রকম ক্ষয়ক্ষতি হওয়ার কথা।